কংগ্রাচুলেশন পৃথা ঘোষ, সরকারি গভর্নমেন্ট কলেজ, উলবেড়িয়া মেডিকেল কলেজ। এত বছর ধরে মানুষ চেষ্টা করে যেটা পায় না, বারবার তারা চেষ্টা করে, ব্যর্থ হয়, আবার চেষ্টা করে। তুই একবারের চেষ্টাতেই, 8 মাসের চেষ্টাতেই এত সুন্দর একটা রেজাল্ট করে এবং উলবেড়িয়া মেডিকেল কলেজের সরকারি কলেজে পড়ার সুবিধা পেলি। দুটো লাভ হলো। একটা লাভ হচ্ছে বাড়ির 8, 10, 12 লাখ টাকা বেঁচে গেল। ওই টাকা দিয়ে তুই এখন একটা স্করপিও গাড়ি কিনে নে, বা পিসি চন্দ্র জুয়েলার্সে তুই সোনার গয়না বানিয়ে নে, তোর 8, 10 লাখ টাকা বেঁচে গেল। এবং সরকারের পয়সায় পড়া হবে এবং সরকারি চাকরিটাও বাঁধা, মানে তোর কেরিয়ার সেট। আর আপনার জন্য কোনো চিন্তা নেই, জামাই খোঁজার দরকার নেই। জামাই খুঁজতে খুঁজতে আপনার কাছে চলে আসবে। ওর জীবন এবং কেরিয়ার পুরোটা সেটেলড হলো। তার জন্য তোকে অনেক অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশনস এন্ড দ্য হার্টিয়েস্ট ওয়েলকাম। এত বড় একটা অ্যাচিভমেন্ট পাওয়ার পর আজকে তুই ছিলি গুড ফর নান, আর ছিলি, তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি বিগ জিরো, and today you are a hero. So your journey from big zero to hero, and now when you are a hero, how you are feeling, what is your experience about the life, if you explain. ভীষণ খুশি, ভীষণ ভীষণ, মানে এই খুশিটা মানে মানে ভাষায় প্রকাশ করাই যাবে না, এত খুশি। আর সত্যি মানে সবকিছু আপনাদের জন্যই হয়েছে, না হলে কিছু না। আপনাদের শাসন, এমনকি আমি অজ্ঞানও হয়ে গেছি, আমার শরীর খারাপ হয়ে গেছে। তুই অজ্ঞান হয়েছিলি? তুই কি রামকৃষ্ণ মিশনে গেছিলি? হ্যাঁ, তুই রামকৃষ্ণ মিশনে গেছিলি অজ্ঞান হয়ে? আমি হচ্ছে রামকৃষ্ণ মিশনে যাইনি, কিন্তু অন্যটা গেছিল। তুই অজ্ঞান হয়ে পাশের ঘরে তুই ছিলি না, সব জল টল দিচ্ছিল। আচ্ছা আচ্ছা, তুই সেই অজ্ঞানের মধ্যে একজন। শাসনের চোটে অজ্ঞান হয়ে গেছিলি। সেদিনকে কি মনে হয়েছিল আমাকে, যে আমি হচ্ছি ডেমন, দৈত্য? ভীষণ মানে ভয় করতো। আপনার একটা মানে গুরু গম্ভীর একটা মানে আপনার পার্সোনালিটি, আপনার কথা বলা মানে ভীষণ ভয় করতো আপনাকে, মানে জমের মতন, মানে ভয়, জমের মতন ভয় করতিস। মানে ওই তো বললাম, দৈত্য, দানব, স্যার মানে হচ্ছে খতরনাক, খুনখার। যখন আজকের ভয়ে ভয়ে থাকতাম, আজকে কি বলবো, আজকে পড়া ধরবে, পড়াধরের থেকে মানে কি বলবো, পারবো তো পড়াটা, মানে ঘুরিয়ে যাচ্ছে না, আমি ভীষণ ঘুরিয়ে ফেলি, মানে এত নার্ভাস হয়ে যায় না, মানে নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। তখন আপনার ভয় করতো যে ভুলে যাবো না তো, সবকিছু ঠিক আছে। আর আপনি এমন করে বলেছেন, আমার তো শরীর খারাপ হয়ে গেছিল, তখন আমাকে খুব খারাপ লেগেছিল। খারাপ লাগেনি, আচ্ছা আপনি ওরকম করেছেন বলেই আজ এই জায়গাটায় আপনার পাশে বসতে পেরেছি, যেটা সবাই পায় না, কেউ পায় না, অ্যাচিভার ছাড়া কেউ পায় না। আমার পাশে আমার ক্লাসের অ্যাচিভার ছাড়া কেউ বসতে পারে না। তার সঙ্গে আমি ইন্টারভিউ করে সময় নষ্ট করি না। তুই আজকে ওই যে বললাম বিগ জিরো টু ইউ আর আ বিগ হিরো, সেই জন্য আজকে এই অ্যাচিভমেন্ট, এবং ইউ আর গ্লোরিফাইং ইওর প্যারেন্টস অলসো টু। তোর বাবা মাকে মানে তুই করলি, কি বলে, মানে একটা আলাদা শিখরে নিয়ে পৌঁছে গেলি। আজকে তারা তোর পরিচয়ে পরিচিত হতে পারলো, তোর সাফল্যে তারাও আলোকিত হতে পারলো, এবং তারা আজকে গর্বিত তোর জন্য। আজকে সেই শাসনটা করে কি খুব ভুল করেছিলাম? একদমই না, একদমই, এটা আরো করা উচিত। তাহলেই হচ্ছে মানে অজ্ঞান হোক, যাই হোক, মানে অজ্ঞান হওয়ার পরে আমি কিছুটা সরে যদি আসতাম, বা সরে এসে যদি তোদের ঢিলে দিতাম, তাহলে কি হতো না? লাখ লাখের মধ্যে হচ্ছে, যেমন জলের লাখ লাখের মধ্যে 2 লাখ 2.5 লাখ র্যাক হতো, জলের স্রোতের মতোই ভেসে যেতে। তাহলে শাসন করেছি, ঠিক করেছি তো? একদম একদম, আরো করতে হবে, আরো করতে হবে তো, মানে আগামী ব্যাচকে আরো আরো পেটাতে হবে তো, আরো আরো শাস্তি দিতে হবে তো। পড়ার শাসনটা ঠিক করেছি তো? মন থেকে বলছিস তো? আপনার মন থেকে একদম। আপনি আপনাকে আমি ভীষণ ভয় করতাম, শ্রদ্ধা তো অবশ্যই, ভয় পেতাম তো, তাই কিন্তু ঠিক আছে, ওটা না করলে কিচ্ছু হয় না। চাপ যদি না থাকে তাহলে কিচ্ছু হবে না। ম্যাডাম, আপনাকে প্রণাম জানাই। ওকে শাসন করেছি, ওকে যে অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, ক্লাসের মধ্যে জল দিতে হয়েছে, মানে সে বিভৎস সিন হয়েছে। আমার এখন মনে পড়ছে, মানে ও পুরো একদম সে কিরকম, মানে আমরা ট্রমাটাইজ হয়ে গেছিলাম। ওকে ক্লাসে পাশের ঘরে জল টল দিয়েছিলাম, তো আমি যে ওদের শাসন করতাম, আপনার কিরকম লাগতো? আরো মারো, আরো মারো। আমার মনে হতো যে এই শাসনটা যদি আরো বেশি করে করে, ভালো শিখতে পারবে, ভালো জায়গায় পৌঁছাতে পারবে, ভালো হতে পারবে। তার জন্য আমি এখানে দিয়েছি, তাদের শাসনে, তাদের ভালোবাসা, তাদের সবকিছুতে আমি তার জন্য আমি করে ভুল করিনি তো? না না, একদমই না। আপনারা মা বাবা হিসেবে যতদিন আমাদের শাসন করার ক্ষমতা অধিকার দেবেন, ততদিন আমরা গাধা পিটিয়ে ঘোড়া করতে পারবো। কিন্তু যদি শাসনটা, বেদটা আমাদের হাত থেকে কেড়ে নেন, আর আমরা পারবো না। আজকে আমার মেয়ে এই জায়গাটায় গেছে, ও
পৌঁছেছি, আমি খুব খুব খুশি। আর আপনাদের শাসনে, আপনাদের ভালোবাসা, আপনাদের সমস্ত সবকিছুতে আজকে আমার মেয়ে এই জায়গাটা যেতে পেরেছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শতকোটি প্রণাম। আমার আর এর কিছু বলার আপনার কিছু নেই। আশীর্বাদ প্রাপ্ত রাখবে, আপনার আশীর্বাদ। তারপর বল, জয়দেব স্যার ক্লাসকে 10-এ কত দিবি? দেখি তোর রেটিং কত। রেটিং এ হচ্ছে আমি সীমাবদ্ধ কোনটা করতেই পারি না, ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটি ইনফিনিটি। একদম। আমি একদম কিচ্ছু ছিলাম না, আমি একদম অ্যাভারেজ স্টুডেন্ট, আমি গাইডই পাই না। আমি এমন একটা জায়গা থেকে উঠে এসেছি, আমি কেউ আমাকে গাইড করেনি। তো আপনারা যেভাবে গাইড করেছে আমি কিচ্ছু হতেই পারতাম না। ইনফিনিটি, কোনো রেটিংস হচ্ছে ধার ধারে না দয়দেব স্যার ক্লাসে, একদম মনে থেকে। আমি কোনো বাড়ির মানে 10-এ 10? 10-এ 10-এ 10 10 ইনফিনিটি। হচ্ছে আমার থেকে তো পরিশ্রম করতে হবে, সেটা তো অবভিয়াসলি। তো আমি কেন আমি নিজের জন্য এ করবো? একদমই না, হচ্ছে ইনফিনিটি। আমি কিচ্ছু ছিলাম না। যেভাবে আপনারা যেমন শাসন করেছেন, যেমন তারপরে অসুস্থ হয়ে গেছে, আপনি কেয়ারও করেছেন, ঠিক আছে? তো একদম কেয়ারও করেছেন। না না না, একদম না, স্যারদেরকে বন্ধু করে নিতে হবে, ঠিক আছে? কারণ এখানে যারা যারা বসে আছে সবাই সবাই কম্পিটিটর। একমাত্র স্যাররাই ফ্রেন্ড হবে, আর কেউ না। অত যদি বন্ধু প্রীতি করে তাহলে তো গেল গেল। গেল। এবার তুই বল, জয়দেব স্যার ক্লাসে যে 8 মাস পড়লি, তোর আমি ভীষণ এনজয় করেছি। স্যাররা আমাকে যেমন ভালোবেসেছে তেমন শাসন করেছে, মানে প্রত্যেকটা স্যার ম্যাডাম, প্রত্যেকটা। মানে বায়োলজি ম্যাম, মানে প্রত্যেকটা বায়োলজি ম্যাম, মানে ফিজিক্স স্যার, তারপরে কেমিস্ট্রি স্যার, রিজনিং ম্যাম, ইংলিশ, মানে প্রত্যেকটা ম্যাম। আমি রাত করে গেছি, আমি ভীষণ এনজয় করেছি, ভীষণ ভীষণ। আমি ভীষণ মিস করবো, আমি সত্যি কথা। না অবশ্যই আসবো, কিন্তু না না না, আমাদের উলবেড়িয়া হাওড়া মেডিকেল কলেজে এখানে যতই চলে থাকি আসবি। কেন আবার পরে আসবি? এমএসসি করবার জন্য চলে আসবি। এমএসসি জয়েন্ট এন্ট্রান্সটাও তো এখান থেকেই করতে হবে, আবার মার খেতে হবে। একদম এমএসসি জয়েন্ট এন্ট্রান্স হবে হচ্ছে কি? অতএব এমএসসি জয়েন্ট এন্ট্রান্সের সময় এখানে চলে আসবি। এবার তুই আমাকে বল যে জয়দেব স্যার ক্লাসের ইউএসপি কি? মানে আমি এবার তোর কাছে জানছি, ইউ আর অ্যাচিভার, নাও ইউ আর আ হিরো, ইউ হ্যাভ মেড আ থিংস হুইচ ইজ অলরেডি আ হিস্ট্রি। তো তোর মনে হয় জয়দেব স্যার ক্লাসের ইউএসপি কি? অন্য ছেলেরা এত আগাছার মতন কোচিং সেন্টার আছে, চারিদিকে ব্যাঙের ছাতার মতন কোচিং সেন্টার আছে, আবার এখন ইউটিউবের উদ্ভব হয়েছে, সব ইউটিউবে পড়ে লাট করে ফেলছে, অনলাইনে পড়ে লাট করে ফেলছে। হ্যাঁ, মোটিভেট করে পরের কথা। আমার কাছে কথা হচ্ছে, তুই তো এগুলো সবকিছুর মধ্যে থেকে ছেড়ে জয়দেব স্যার ক্লাসে এসেছিলি, কেন এসেছিলি এবং এসে কি পেলি এবং কি তফাৎ গড়ে দিল যে ওই ইউটিউবে বা বাকি জায়গার থেকে তুই এখানে কি অ্যাডভান্টেজ পেলি? যখন এসেছিলাম তখন তো কিছু বুঝতাম না, একদম মডেল করতে গেছি তো কিছু জানতাম না। তারপরে আস্তে আস্তে স্যার ম্যাডামদের ফ্রেন্ডলি ব্যবহার, মানে সব হাতে করে ধরে ধরে শিখিয়ে দেওয়া, ঠিক আছে? তারপরে মানে যেটা বুঝতে পারতাম না সেটা বুঝিয়ে দেওয়া, আর একবার না সেটা 100 বার। আমি যদি বুঝতে পারছি না, মানে ম্যাডামরা বিরক্ত মধ্যে না। আর হচ্ছে এত মক টেস্ট, মানে রাত 1টা 2টো বেজে যাচ্ছে মক টেস্ট দিতে দিতে এ হয়ে যাচ্ছে, আবার সেটাকে আবার কাউন্ট করে আবার পাঠাতে হবে, ঠিক আছে? শোয়া যাবে না, ঘুমানো যাবে না। সকালবেলা তো যাচ্ছি ডেলি প্যাসেঞ্জারে, তারপরে মক টেস্ট। আর একটা মানে ভীষণ জিনিস, মানে এইটা মানে আমার ভীষণ ভালো লেগেছে এখানকার, যে একটা জিনিস 2-3 বার করে রিভিশন। হ্যাঁ, আর একবার পড়া হয়ে গেল, সেটা আমরা বাড়ির যখন রিভিশন হতো আবার পড়ে আসতাম। তো এটা খুব ভালো লাগতো, মানে এটা ভীষণ ভালো জিনিস রিভিশন। তারপরে হচ্ছে মক টেস্ট গুলো, মক টেস্ট কি একটা মক টেস্ট, ডেইলি মক টেস্ট হচ্ছে, মান্থলি মক টেস্ট হচ্ছে, তারপরে চ্যাপ্টার ওয়াইজ, তারপরে ফুল মক টেস্ট, মানে মক টেস্ট ছড়াছড়ি। জয়দেব স্যার ক্লাসেস থেকে পড়ে কমন পেয়েছিস? একদম একদম একদম। জয়দেব স্যার ক্লাসেস পড়ে কমন পেয়ে পরীক্ষা ভালো হয়েছে, এটা মানি, স্বীকার করি। এবং জয়দেব স্যার ক্লাসেস যে স্টাডি মেটেরিয়াল এবং যে আমাদের মক টেস্ট, সেটুকু পড়লেই এনাফ টু গেট গভর্নমেন্ট কলেজ। মানে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য আর কিছু অন্য কোথাও কিছু করতে হবে না। স্টাডি মেটেরিয়াল আর মক টেস্ট করলেই গভর্নমেন্ট কলেজ তোর মতন ভালো একটা মানে দারুণ রেজাল্ট করা যায় এবং ভালোভাবে সরকারি কলেজ পাওয়া যায়, এটা বিশ্বাস করিস তো? এবং তুই নিজে মক টেস্টের এবং স্টাডি মেটেরিয়াল পড়েই খবর পেয়েছিস তো? শিওর তো? আচ্ছা, এবারে বল, জয়দেব স্যার ক্লাসেসে যে তুই 8 মাস ক্লাস করেছিস, এই 8 মাস ক্লাসে তোর বেস্ট কি লেগেছিল? মানে তোর, তুই বাকি যারা স্টুডেন্ট এখন পড়তে আসবে আমাদের কাছে, তাদের তো হাজারটা ডাউট, কেন যাব, কি জন্য যাব, এত ইনস্টিটিউটে আছে, এই আছে। জয়দেব স্যার ক্লাসেসে তোকে যখন আমরা ভর্তি করেছিলাম, 10টা ক্লাস বলে কি 5টা ক্লাস দিয়েছিলাম, বা 2টো পরীক্ষা বলে একটা দিয়েছিলাম, বা আজে বাজে লোকাল টিচার দিয়ে ক্লাস দিয়েছিলাম,
বা তোদের ওপরে সেই কেয়ার এবং প্রেশারটার সাথে সাথে তোদের মনিটরিংটা করিনি, তোর বাবা মা যে পয়সা খরচা করেছিল এখানে, সেই পয়সাটার মূল্য রেখেছিলাম না তোদের ঠকিয়েছিলাম? একদমই ঠকানোর তো কোনো প্রশ্নই হয় না। যারা এখানে আসতে চায় নির্দ্বিধায় আসতে পারে, কোনো চিন্তা করতে হবে না। আর হচ্ছে ম্যাডামদের সাথে হচ্ছে মানে ফ্রেন্ডলি হতে হবে, মানে ইন্ট্রোভার্ট হয়ে মানে একগুঁয়ে হয়ে থাকলে হবে না। ম্যাডামদেরকে মানে যে কোনো সমস্যা বলতে হবে স্যার ম্যাডামকে, তাহলে ম্যাডামরা সেটা করে দেবে। আর আপনার এখানে কথাগুলো শুনতে হবে, যেটা বলছে তখন খারাপ লাগলেও হচ্ছে ওটা মানে ওটা যদি করে, যদি তেমন করে হচ্ছে পড়াশোনা করে তাহলে অবশ্যই হবে, একটু শুনতে হবে। মানে কথাগুলো শুনলে তখন ফলে তার রেজাল্টে সে পাবে, না শুনলে তারা বয়ে যাবে। যদি আপনাকে হয়তো ভয় পায়, ভয় তো অবশ্যই পেতে হবে, কিন্তু আপনার কথা শুনতেই হবে, শুনতেই হবে। যদি না শোনেন না তাহলে হবে না। আর ভালো করে সিরিয়াস হতে হবে, আর রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার। কারণ আমরা কোনো মহামানব না, আমরা ভুলে যেতে পারি। তো রেগুলার প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে, আর বারবার মক্কে যেতে হবে, স্পিড বাড়াতে হবে। যেটা আমাদের মাত্র 1.5 ঘন্টা সময়, আর তার মধ্যে হচ্ছে মানে 115 নাম্বারকে সলভ আউট করতে হয়, তার মধ্যে অঙ্ক টঙ্ক সব থাকছে। তো স্পিড বাড়াতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত হাতে স্পিড বাড়বে, ততই হবে। এখানে ভর্তি হওয়া থেকে পড়ার শিডিউলটা তো কিরকম ছিল, মানে কত ঘন্টা পড়তিস, কতক্ষণ পড়তিস, কিভাবে পড়তিস? না, আমার হচ্ছে ওরকম ধরা বাঁধা কোনোদিনই নিয়ম ছিল না। কারণ সকালবেলা বেরিয়ে যেতাম, এখানে আসতে 3 ঘন্টা লাগতো, তারপরে যেতাম, তারপরে একটু টায়ার্ড হয়ে যেতাম। তো আমি হচ্ছে ওই কোনো দিন হচ্ছে যখন খুব প্রেশার থাকতো তখন রাতে ঘুম আসতো না, ওই 2-2:30টার সময় উঠে যেতে হতো, তখন পড়তে হতো। মানে আপনি তো ধরবেন, আর আপনি তো যেখান থেকে সেখান থেকে ধরে ফেলেন, মানে কোনো নিয়ম থাকে না আপনার, ঠিক আছে? মানে আপনার সামনেই বলছি, কিছু মনে করবে না, ক্ষমা করবে। মানে সত্যি মানে কোনো মানে সিনোনিম অ্যান্টোনিম মানে ওর মধ্যেটাকে করছে, মানে এইদিকে যেটা আছে সেটা ধরছে না, ওই মধ্যেটাকে ফুটিয়ে ফুটিয়ে ধরে ফেলছে। তো সেটা পুরো মুখে করে এমনকি লিখে লিখে প্র্যাকটিস করছে, মানে সত্যি কথা। তো আমার খুব ভালো লাগতো, মানে আমার পড়ার সময় তেমন কোনো নেই, কিন্তু আমার নিঝুম মানে রাতটুকুনি, মানে 2-2:30 বা 4টের সময় উঠে সকালবেলা, আমি সন্ধ্যেবেলা কোনো ধরনের বাড়ি যেতাম তো রাত হয়ে যেত, 9টা বেজে যেত। তো এত তখন তো খাটনি, এত পরিশ্রম, তারপর রাত্রে এত মক কিছু টেস্ট হতো। পরে আজকে এই সাফল্যটা কতটা মধুর লাগছে তো? হ্যাঁ, ভীষণ ভীষণ ভীষণ। বাবা মা ছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কি করেছে? প্রথম কথা, আমি আমি অতটা মিশুকে নয়, মানে আমি আমার তেমন কোনো বন্ধু বান্ধব নেই। তাও হচ্ছে যারা আছে মানে শুভাকাঙ্ক্ষীর পরিমাণ মানে ভীষণই কম, গুটি কয়েক, সবাই চলছে। এরা শোনার জন্যই তো তাহলে জিজ্ঞাসা করলাম, আমি এইটাই উত্তরটা জানতে চেয়েছিলাম যে বাকি বন্ধুরা হিংসায় জ্বলছে, লুচির মতন ফুলছে, নাকি তোকে বাহবা দিচ্ছে। মানে সামনে তো বলছো বেরিয়ে গেল গো, সরকারি চাকরিটা পেয়ে যাবে, এবারে ক্যারিয়ারটা হয়ে গেল, মানে লুচির মতন ফোলাপাটি অনেক বেশি। আত্মীয় স্বজনদের মধ্যেও আছে, তাদের মেয়েরা পাচ্ছে না, তাদের কেউ পাচ্ছে না, তুই সেখান থেকে পেয়েছিস। আত্মীয় স্বজনের মধ্যেও তোর উপর হিংসা এবং বন্ধু বান্ধবেরও হিংসা। আমি এটাই তো শুনছি, এইটাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উপভোগ করতে হবে। এই যে তুই 3 ঘন্টা জার্নি করে আসতিস, রাত্রি 2-2:30 পড়তিস, তখন তোর বন্ধুরা রিল দেখছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম দেখছে, আর তুই পড়ছিস। তো তার ডিফারেন্সটা তো তৈরি তুই করেছিস। আর আত্মীয়রা, তাদের মেয়েরা সবাই চেয়েছে ও 12টা বাজে, সবাই চেয়েছে তুই 12টা বাজে। যেতাম তখন হচ্ছে মানে বাজে ইন্টেনশনালি, মানে বাজে কথা বলতে খারাপ লাগতো, আড্ডা মেরে আসছি, আড্ডা মেরে আসছি জিনিসপত্র রাত 9টায়। কিন্তু আমি রাত 9টায় পড়ে আসছে, কি পড়ছে, রাত 2:30 অব্দি কি পড়ছে দেখাচ্ছে ভেবে তখন টিটকিরি করেছিল। কিন্তু আজকে তাদের মুখে পুরো ঝামা ঘষে দিয়েছি, যেটা গ্রাম্য ভাষায় বলে কি একটা কি জানো, কি নুড়ো জেলে দিয়েছি। তোর পুরো তোদের যে কি বলে তোর আত্মীয় স্বজন এবং তোর বন্ধু বান্ধব, তাদেরকে যে জবাব দিয়েছিস, এই জবাবটা দেওয়ার জন্য তুই জয়দেব স্যার ক্লাসেসকে এবং জয়দেব স্যারকে গ্লোরিফাই করিস। এর জন্য আমি তোর প্রতি কৃতজ্ঞ যে তুই একদম পুরো একদম সাফাই। ম্যাডাম, মেয়ের সাফল্যে জয়দেব স্যার ক্লাসেসকে কত দেবেন 10-এ? 10-এর পরেও যা থাকবে সেটা দেবেন, তাই তো? আপনি ভর্তি করেছিলেন, টাকা পয়সা খরচা করেছিলেন তো জয়দেব স্যার ক্লাসেসে। ভর্তি করার সময় মনে হয়েছিল কি হবে না হবে মেয়ের ভবিষ্যৎ। আজকে যখন মেয়ের সরকারি কলেজ, সরকারি চাকরি, মেয়ের ভবিষ্যৎ পুরোটা তৈরি বাঁধা, তখন আজকে আপনার কি রকম লাগছে? বা আপনি জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে যদি দুটো একটা কথা বলেন। আমি কি
বলবো, আমার কিছু বলার নেই এখানে। আজকে এখানে পড়াশোনা করে আমার এখানে যে এত ভালো একটা চাকরি পেয়েছে, এর জন্য আমি খুব হ্যাঁ, চাকরি পেয়ে যাবি, ঠিক আছে, ঠিক আছে। সরকারি চাকরি পাবি না এরকম জায়গায় তো নেই তুই, ওনাকে বলতে দে না। হ্যাঁ, খুব খুশি হয়েছি তার জন্য। এই হাসিটা লাখ টাকা কোটি টাকা দাম, তুই সেটাকে আটকাচ্ছিস। এই লাখ টাকা কোটি টাকা এইটাই হচ্ছে আমাদের আশীর্বাদ। মানে আজকে আপনার স্বপ্ন সত্যি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ আর মেয়েকে নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই তো? হ্যাঁ, না, আপনার হাসি সেটা প্রকাশ করছে যে আপনার মেয়েকে নিয়ে যে আপনার স্বপ্ন সেটা সত্যি হয়েছে এবং আপনার পরিশ্রম সার্থক হয়েছে। আর তোর স্বপ্ন পূরণ হয়েছে নাকি না? অবশ্যই পূরণ হয়েছে, এখনো হচ্ছে, মানে মানে সবে তো শুরু। এখন যখন স্যালারিটা পাবো পেসলিপটা ভালো হবে। পেসলিপটা আসবে, খরচা করবো, যেটা আমি বলতাম সাউথ সিটিতে যাবো, গিয়ে এক মাসের পর মাইনের মার্কেটিং শপিং করে আসবো। আর আজ থেকে আমরা কেউ নন পেড মেড হবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাজ বলতাম না, নন পেড মেড নয় আমরা আর কেউ। এখন থেকে আমরা হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট। মাসে 50,000 60,000 আমার আছে দমে, কাউকে পরোয়া করি না। এই যে স্বাধীনতাটা তোকে পুরো লক্ষ লক্ষ মেয়ের থেকে আলাদা করে দিল, লক্ষ লক্ষ মেয়ে। মানে পশ্চিমবঙ্গেরই যদি ধর, ভারতবর্ষ ছেড়ে দেয়, পশ্চিমবঙ্গে এবারই পরীক্ষা দিয়েছে 3.5 লক্ষ 4 লক্ষ। তার মধ্যে সরকারি কলেজ কটা, এই তো হাতে গোনা কটা, বাকিরা কোথায়? হয় নন পেড মেড আর নইলে তলিয়ে যাবে, ভেসে যাবে। কিন্তু তোরা যারা করেছিস তারা একদম ঝান্ডা পুঁতে দিয়েছিস, সাফল্যের ঝান্ডা। এ হচ্ছে মানে সফলতার ঝান্ডা। এই সাফল্যটা সারা জীবন তাড়িয়ে তাড়িয়ে ভোগ করবি। যে একটা বছর পরিশ্রম করেছিস, খেটেছিস, আমার শাসনের জন্য ভয়ে অজ্ঞান হয়ে গেছিস, সেন্সলেস হয়ে গেছিস, বা ট্রমাটাইজ হয়েছিস, বা বাড়িতে গিয়ে রাত্রি 2:30 অবধি পড়েছিস, কেঁদেছিস। হ্যাঁ, সবাই কেঁদেছে। যারা আজকে সফল তারা প্রত্যেকে কেঁদেছে। যারা আমাকে তখন পাত্তা দেয়নি, কেয়ার করেনি, তারা আজকে বয়ে গেছে। কিন্তু যারা আমাকে পাত্তা নিয়ে কেড়েছে, ভয় পেয়েছে, আজকে তারা প্রত্যেকে সফল। আর ওই পুরো পথটা পেরিয়ে এসছিস বলে আজকে তুই কোথায়, বাকিরা কোথায়? বাকিরা লুচির মতন ফুলছে তোকে দেখে, আর তুই এখন দাবাং করছিস। আমি মাথা উঁচু করে, গভর্নমেন্ট এমপ্লয়ি, যেটা তোর মা বললো, আর 2-3 বছর পরে। আর এখনো আমি গভর্নমেন্ট কলেজ স্টুডেন্ট, যেটা জন্য পাবলিক 10 লাখ 12 লাখ খরচা করছে, প্রাইভেট কলেজে যাচ্ছে, নইলে ব্যাঙ্গালোরে যাচ্ছে, ব্যাঙ্গালোরে গিয়ে 15 লাখ টাকা খরচা করে মেয়েকে কি না নাচ করাচ্ছি। হ্যাঁ, না প্রাইভেট কলেজে গিয়ে 12-14 লাখ টাকা খরচা করে নাচ করাচ্ছি। আর ওই 2 টাকায় স্করপিও কিনবি, নয় মা পিসিচন্দ্র জুয়েলার্স থেকে একদম সুন্দর করে গয়নাগাটি বানিয়ে দেবে। তো আজকে তোকে একটা জিনিস শুধু বলছি, যারা আগামী দিনে জয়দেব স্যার ক্লাসে ভর্তি হতে আসবে, তারা কেন আসবে এবং কিভাবে প্রস্তুতি নেবে, এটাকে যদি শর্টে তুই তাদের একটা বার্তা দিস। যে তোকে দেখে তো তারা অনুপ্রাণিত, যে এই দিদিটা আজকে সরকারি কলেজে পেয়ে গেছে, আমরা কি হবে, পাবো কি পাবো না, বা এই যে এত স্টুডেন্ট ক্লাস করছে তারাও পাবে কি পাবে না, তো সবার ডাউট আছে। তোর কি মনে হয় কিভাবে গুছলে জিনিসটাকে একদম চোখ কান বন্ধ করে পেয়ে যাবে? তো প্রথমেই হচ্ছে, আগে তো খোঁজটা পেতে হবে এত সুন্দর একটা জায়গা, যে তুই খোঁজ কি করে খোঁজ পেয়েছিলি? হ্যাঁ, এটা জিজ্ঞেস করা গুগল থেকে আমার একটা যেটু হচ্ছে। হ্যাঁ আবিষ্কার করতে হবে। হ্যাঁ, আবিষ্কার করতে হবে, আগে এটাকে হচ্ছে আবিষ্কার করতে হবে। মানে এটা খুঁজে পাওয়াটাই ভীষণ হচ্ছে, কারণ হচ্ছে এত সুন্দর সবাই তো পাবে না। সাফল্যের ঠিকানা। হ্যাঁ, সাফল্যের চাবিকাঠি। লাভলি লাভলি। সাফল্যের চাবিকাঠি। তো এখানে পড়তে হবে, আর প্রথম থেকেই হচ্ছে ফোকাস থাকতে হবে, মানে রেগুলার পড়তে হবে। গ্যাপ দিলে হচ্ছে হবে না, গ্যাপ তাহলে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তো গ্যাপ দেওয়া যাবে না, আর রেগুলার হচ্ছে পড়তে হবে, মক টেস্ট দিতে হবে, আর মক টেস্টে নিজেকে টপার বানাতে হবে। কারণ কারণ এখানে যদি টপ না করো তাহলে হচ্ছে তুমি হচ্ছে এত লাখ লাখ পরীক্ষাতে তুমি টপ করতেই পারবে না, ওদেরকে হারাতেই পারবে না। এখানে তো মানে একটা লিমিট আছে না, তো এটাই। আর হচ্ছে স্যার ম্যাডামকে হচ্ছে শ্রদ্ধা করতে হবে, আর হচ্ছে তাদের প্রত্যেকটা কথা শুনতে হবে। আর মানে যে কোনো সমস্যা তাদের সাথে হচ্ছে করতে পারো, মানে আলোচনা করতে পারো, তাহলে হচ্ছে তারা যে কোনো সাজেশন নেবে। কারণ আমার মায়ের হচ্ছে এপ্রিল মাসে আমার মায়ের অপারেশন হয়েছিল, সে মানে আমি ভীষণ ভেঙে পড়েছিলাম, মানে প্রায় 15 দিনে 1 মাস আমি পড়াশোনা করতে পারিনি। তো তারপরে স্যারদেরকে বলেছে, স্যাররা আমাকে হচ্ছে করেছে, মানে সেই জায়গাটা একদম আমি জিরো হয়ে গেছিলাম। মানে আমার তখন সবকিছু রিভিশনও করছি না, অনেকদিন হচ্ছে ভুলে ভুলে যাচ্ছিলাম। তো তার সেখান থেকে স্যার ম্যাডামরা উৎসাহ দিয়েছে যে পড়তে হবে, পরীক্ষা সামনে আসছে, সে করা আবার এ করা এই জায়গাটা।
তারপরে আর মক টেস্ট তো দিতেই হবে, রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। রিজনিং ইংলিশকে একদম গুলে খেতে হবে, ওটা ভীষণ স্কোরিং। হ্যাঁ, আর বাদ বাকি তো আছেই, মানে যারা আর কেমিস্ট্রি বায়োলজি সব খুব মানে, আর যাদের প্রবলেম হয়, যেটা আমি করতাম, আমি লিখে লিখে করতাম, যাতে আমার মাথায় পুরো গেঁথে যায়, যেটা যাতে ভুলি না, আমি লিখে লিখে হচ্ছে প্র্যাকটিস করতাম। মানে কেমিস্ট্রির যে কোনো হচ্ছে অর্গানিক যে রিয়াকশন গুলো হয়, স্যালিসাইলিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, মানে কি করে তৈরি হচ্ছে, সব লিখে লিখে যত মানে আমাদের পরীক্ষাটা হাতেই নাড়াতে হবে, ওই হচ্ছে ভাবলে হচ্ছে তাহলে সময় চলে যাবে, তো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, যতটা লিখবে ততটা এ হবে। আর রিজনিং ইংলিশ তো হচ্ছে প্র্যাকটিস করতেই হবে রেগুলার, গ্যাপ দেওয়া যাবে না। আর যেদিনকে পড়ে সেদিনকেই করতে হবে, নাহলে ওই পাহাড়ের স্তূপের মতো সব জমতে থাকবে আর হবেই না। আর পুরনো পড়াও রিভিশন করতে হবে, রিভিশন আর প্র্যাকটিস, আর কিচ্ছু না। আর ওই বেশি বন্ধু বান্ধব করলে হবে না, আর মোবাইল হ্যাঁ, আর বেশি ডিস্ট্রাকশন করলে হবে না। যখন হচ্ছে যে পয়সা থাকবে না, না তখন হচ্ছে সব ভালোবাসা টালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো তো হচ্ছে পয়সাটা আর টাকা মানে মানিটাকে হচ্ছে মানে মূল্য দিতে হবে, সেটার জন্য এ করতে হবে। যার মধ্যে যে সে খিদেটা আছে সে অবশ্যই পারবে, সে খিদেটা থাকতে হবে। আর মোবাইলটাকে দূরে রাখো, মোবাইল হচ্ছে কাজ। হ্যাঁ, ওটার মধ্যে তো সব হচ্ছে কিছু আছে, মানে একদম মোবাইলকে দূরে সরাতে হবে। আর জয়দেব স্যারের পেটন খেতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় পাও, এটাও ঠিক আছে। শাসন করার পরে স্যাররাই দেখবে, বন্ধু বান্ধবরা সবাই কম্পিটিটর, সবাই হচ্ছে তোমাকে টপকে যখন চলে যাবে না, নিজেরই চোখের জল ফেলবে, আর কিচ্ছু হবে না। তো স্যারদের এখানে স্যার ম্যাডাম ছাড়া আর কেউ ফ্রেন্ড না, কেউ না। স্যার ম্যাডাম থেকে ফ্রেন্ড করতে হবে, এই জায়গাটাকে ভীষণ ভাবে এনজয় করতে হবে, এটা খুব সুন্দর জায়গা। এই ক্লাসগুলোকে এনজয় করতে হবে, ক্লাসে দেখে দেখে মাথায় গেঁথে নিতে হবে, তখন হচ্ছে রিভিশন গুলো হবে। কারণ বাড়িতে পড়ার সময়, কারণ যারা দূর থেকে আসে তারা তো হচ্ছে জন্য ভীষণ হয়েছে, টায়ার্ড হয়েছে, তো হচ্ছে আমি মানে স্যাররা কি বলছে সেটা ফুল ফোকাস দিয়ে শুনে তখনই যাতে পড়াটা হয়ে যায়। এটা তো জীবনকে পার করার একটা ট্রানজিশন টেম্পল বলতে পারি। তো জীবনটাকে পরিবর্তন করার জন্য আমরা এই জায়গাটাতে যে 8 মাস ধরে জীবনে স্ট্রাগল হয়েছে, সারাটা জীবন তোকে এনজয়মেন্টও দেবে। প্রতি মাসের ওই স্যালারি পে স্লিপটা প্রতি মাসে পাবি, যখন একবার করে জয়দেব স্যারকে মনে করবি কিন্তু যে পে স্লিপটা পাচ্ছি। আর জয়দেব স্যার যদি কোনোদিন বা জয়দেব স্যার ক্লাসে কেউ যদি অসুস্থ হয়ে যায়, তোদের ফোন টোন করে, ভর্তি টর্তি করে দিবি ফোনে, আমি ভিডিওটা রেখে দেবো, সেভ করে রেখে থাকবে, অল ওয়ার্ল্ড দেখবে, ঠিক আছে? যখনই কিছু হবে ফোন করবো, কি করবি, ডাক্তার, বেড, ট্রিটমেন্ট সবকিছু করে দিবি, একদম সুপার স্পেশালে করে দিবি, কিন্তু ভুলে যাবি না। আমরা বুড়ো বয়সে যদি না পাই কিন্তু তখন দেখবি, তোরা মনে রাখবি এইটুকু কথা দে, একদম কথা, তোকে তো এমএসসি করতে এখানে আসতেই হবে, আবার 8 মাস তখন মাইনে পাবি, ভুল ভাবে মাইনে পাবি আর এখানে পড়বি, তখন আর তোদের ওরকম আমাকে পেটাতে হবে না। এখন যারা এমএসসি প্রিপারেশন নিচ্ছে বা পোস্ট বেসিক বিএসসি প্রিপারেশন নিচ্ছে, সব সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি খুব ম্যাচিউর, শুধু তোদের তখন সমস্যা হয় কি, স্বামী, সংসার, পুত্র নিয়ে আগে হচ্ছে আমি নিজে হব, আমার পিএইচডি করার ইচ্ছা, পিএইচডি লেভেলে যাওয়া। না মা, একটা কথা আমি বলি, সময় সবটা করতে হয়, মানে এইটা তোর হবে 24-এ, তারপরে চাকরি জয়েন করবি 26-27 করবি, কিন্তু পিএইচডি এমএসসি করতে গেলে 30-31 না, তবে এমএসসি করে তারপরে বিয়ে, এমএসসি করবো তারপরে বিয়ে, বিয়ে দিয়ে দেবে না, একদমই না। আর আমার মা হচ্ছে আমার উপর যাবে না, আমার কথা শুনবে, আমি তখন বলতাম বিয়ে প্রেম কিছু করবি না, আর এখন বলছি করে নিতে, করবি না বিয়ে, না বিয়ে ওসব হ্যাপা, ওসব মাথার মধ্যে আসবে, তোর এখন কি এলো গেল, পালিয়ে যা, আর যাই হোক তো যেদিন ইচ্ছা হয় বিয়ে করবি, বিয়ের কার্ডটা পাঠা, অবশ্যই অবশ্যই, তাহলে এমএসসি করবি, মানে আমি দিদি বিয়ের কার্ডও পাঠিয়েছি, আপনি জাননি, যাইনি মানে তোদের তখন পরীক্ষা টরীক্ষা চলছিল বা কিছু চলছিল না, আমি নইলে আমি সবার এটা মানে রাখার চেষ্টা করি, তোদের নিয়েই তো আমার সংসার, বল, তোদের এই এখনো যেমন কোনো কিছু যেতে পারছি না, এদের পেটাতে হচ্ছে না। যাই হোক, আমার বেস্ট উইশেস রইলো। আর একটা কথা তোকে বলি, সেটা আশীর্বাদ আপনার, না না তুই যখন বলেছিস তোকে বললাম তাড়াতাড়ি করে শেষ করে এমএসসি টা রেডি করে দেবো তাড়াতাড়ি, ঠিক আছে? এমএসসি করে তারপরে দিয়ে করবি, ঠিক আছে? একদম। ম্যাডাম, আপনার আশীর্বাদ রাখবেন আমাদের প্রতি, অলওয়েজ আমাদের মনে রাখবেন, এবং জয়দেব স্যার ক্লাসেসের প্রতি এইভাবে আশীর্বাদ রাখবেন, এবং যখনই সময় পাবেন মাঝে মধ্যে মেয়েকে নিয়ে আসবেন। আর তোকে বলছি, তুই আমাদের প্রতি এই ভালোবাসা শ্রদ্ধা অলওয়েজ রাখবি। অসংখ্য অভিনন্দন জানাচ্ছি তোকে, তোর আগামী পথ, এগিয়ে যাওয়ার পথকে আরো
আরো আরো স্বর্ণালী হোক এই শুভেচ্ছা দিচ্ছি, এবং আগামী দিনে আমরা আরো লড়াইকে সমৃদ্ধশালী করব, এবং তোকে হয়তো ডাকবো যখন এমএসসি হয়ে যাবে আমার বাচ্চাগুলোকে পড়াবার জন্য, চলে আসবে, একটু পড়ি। ঠিক আছে, অশেষ অশেষ কি বলবো, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ।